সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আজ বুধবার, মোবারক হোসেনের ছুটির দিন। ছুটির দিনেও তিনি কিছু সময় অফিস করেন। সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত শেখ সাহেবের বাড়িতে থাকেন। সেখান থেকে সরাসরি চলে যান আমিনবাজার। সপ্তাহের বাজার আমিনবাজার থেকে করে চলে আসেন মৌলভীবাজার। সেখানে কুদ্দুস নামের একজন কসাই তাকে গরুর মাংস দেয়, বাজারের সেরা মাংস। তিনি বাসায় ফিরেন দুপুর 12টার মধ্যে। তখন ইয়াহিয়াকে গোসল দেয়া হয়। গোসলের আগে তার গায়ে খাঁটি সরিষার তেল মাখানো হয়। তেল মাখানোর সময় সে খুব হাত পা ছুঁড়ে হাসে। আবার যখন তাকে গামলার পানিতে নামানো হয় তখন সে হাত পা ছুঁড়ে কাঁদে। শিশুপুত্রের হাসি এবং কান্না দুটাই তিনি দেখতে ভালোবাসেন। মোবারক হোসেন সপ্তাহে একদিন দুপুরে ঘুমান। ঘুম ভাঙার পর মোহাম্মদপুর যাবার ব্যাপারে প্রস্তুতি নিতে থাকেন। প্রস্তুতি মানে মানসিক প্রস্তুতি। মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডে যেতে হবে মনে হলেই তিনি এক ধরনের অস্বস্তি অনুভব করেন। বুধবার দুপুরের ঘুমও তার ভালো হয় না। ঘুমের মধ্যে বিকট এবং অর্থহীন স্বপ্ন দেখেন। একবার স্বপ্নে দেখলেন কর্নেল শাহরুখ খানের কোলে তিনি বসে আছেন। স্বপ্নের মধ্যে ব্যাপারটা খুব স্বাভাবিক বলে মনে হচ্ছিল, যেন কর্নেল সাহেবের কোলে বসে থাকাটাই যুক্তিযুক্ত এবং শোভন। আরেকবার স্বপ্নে দেখলেন তিনি, কর্নেল সাহেব এবং জোহর সাহেব একসাথে বসেছেন। টেবিলে আস্ত খাসির একটা রোস্ট সাজানো। সবাই সেই রোস্ট থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। সমস্যা হচ্ছে খাসিটা জীবিত। যখনই তার গা থেকে মাংস ছেঁড়া হচ্ছে তখনই সে ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এবং বিড়বিড় করে বলছে, আস্তে আস্তে। এরকম কুৎসিত এবং অর্থহীন স্বপ্ন দেখার কোনো মানে হয় না। জোহর সাহেব তার সঙ্গে খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলেন, মাঝে মাঝে হাসি তামাশাও করেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কাবাব খেতে দেন। মাঝে মাঝে থাকে গরুর পায়া। গরম গরম রুমালি রুটি দিয়ে পায়া খেতে অতি সুস্বাদু। জোহর সাহেব বেশিরভাগ কথাবার্তাই বলেন খাবার দাবার নিয়ে। তিনি কোথায় কোন ভালো খাবারটা খেয়েছেন সেই গল্প। মিঠা কাবাব নামে একটা কাবাবের কথা তার কাছে প্রায় শোনা যায়। গাজরের রসে মাংস জাল দেয়া হয়, তারপর সেই মাংস টুকরা টুকরা করে আগুনে ঝলসে খাওয়া। জোহর সাহেবের ধারণা বেহেশতেও এই খানা পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে রাজনীতি নিয়েও কথা হয়। রাজনৈতিক আলাপের সময় এই মানুষটা কোনো রকম সংশয় ছাড়া কথা বলেন। তখন তার চোখ থাকে বন্ধ। তাকে দেখে মনে হয় তিনি যা বলছেন তা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। বুঝলেন ইন্সপেক্টর সাহেব, একটা দেশ স্বাধীন হবে কি হবে না তা সেই দেশের মানুষ কিংবা সেই দেশের কোনো বিপ্লবী নেতার উপর নির্ভর করে না। নির্ভর করে আন্তর্জাতিক রাজনীতির খেলার উপর। ভারত চাচ্ছে পূর্ব পাকিস্তান স্বাধীন হোক, এতে তার সুবিধা। তার চিরশত্রু পাকিস্তানের একটা শিক্ষা হয়, পাকিস্তানের কোমর ভেঙে যায়। আরেকদিকে আছে চীন, ভারতের আরেক শত্রু, কাজেই পাকিস্তানের বন্ধু। বিরাট এক শক্তি। 1960 সনে ভারতের উপর এমন চড়াও হয়েছিল যে ভারতের বুকের রক্ত জমে পানি হয়ে গিয়েছিল। চীন কিছুতেই চাইবে না পাকিস্তান ভেঙে যাক। যেহেতু চীন চাচ্ছে না, আমেরিকাও চাইবে না। ভারতের পাশে থাকবে সোভিয়েত ইউনিয়ন। এইসব হিসাব নিকাশে যে পাল্লা ভারী হবে সেই পাল্লাই, বুঝতে পারছেন? জি পারছি। শেখ মুজিব যদি বোকামি করেন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, তাহলে কি হবে দেখা যাক। 7 দিনের মাথায় মিলিটারি বিদ্রোহ দমন করবে। ভারত যদি যুদ্ধে জড়িয়ে না পড়ে তাহলে 15 দিনের মাথায় সব ঠিকঠাক হয়ে যাবে। অনেক বড় বড় বিপ্লবী নেতাকে তখন দেখা যাবে পাক সার জমিন সাদবাদ গান করছেন। মানুষ সবসময় শক্তের পূজারী। দুর্বলকে মানুষ কখনো পছন্দ করে না। কেন বলুন তো? জানি না।
কারণ বেশিরভাগ মানুষই দুর্বল। সে তার নিজের দুর্বলতা জানে। এই দুর্বলতা সে ঘৃণা করে। কাজেই অন্যের দুর্বলতাকেও সে ঘৃণা করে। ম্যানকাইন্ড abhors timidity because he is timid. এখন ইন্সপেক্টর সাহেব বলুন দেখি, শেখ মুজিব কি ভুল করবেন? স্বাধীনতার ঘোষণা দেবেন? ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার হতে চাইবেন? জি, করবেন। এটা ছাড়া তার অন্য কোনো বিকল্প নাই। মানুষ তাকে নেতা বানিয়েছে। মানুষের ইচ্ছাকে তার দাম দিতে হবে। স্বাধীনতার ঘোষণা যদি সত্যি সত্যি দেয়া হয়, তাহলে কি পরিমাণ মানুষ এই দেশে মারা যাবে সে সম্পর্কে কি তার কোনো ধারণা আছে? শুধুমাত্র ঢাকা শহরের রাস্তাতেই 1 হাঁটু রক্ত হবার কথা। আচ্ছা, বাদ দেন এসব, যা হবার হবে। এখন বলেন, আছেন কেমন? জি, ভালো। ছেলে মেয়ে স্ত্রী সবাই ভালো? জি। এদের ঢাকায় রেখে লাভ নাই। এদের কোনো নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। নিরাপদ জায়গা কোনটা? সেটাই একটা কথা। নিরাপদ জায়গাটা কি? এ বিষয়ে একটা শের আছে, পুরোপুরি মনে নাই, ভুলে গেছি। ভাবার্থ হলো, আমাকে একটা নিরাপদ জায়গার সন্ধান হে পরওয়ারদিগার তুমি দাও, যে নিরাপদ স্থানে প্রেম আমাকে স্পর্শ করবে না। দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত মোবারক হোসেন পুত্রের হাসি এবং কান্না দেখলেন। তিনি বড়ই মজা পেলেন। এ সময়টাতে তার একবারও শেরশাহ সুরি রোডের কথা মনে পড়ল না। আজই যে সেখানে যেতে হবে এবং আজই কর্নেল সাহেব উপস্থিত থাকবেন, এটাও মনে থাকল না। অথচ তিনি খবর দিয়ে এসেছেন, মুক্তাগাছার মন্ডা নিয়ে আসরের নামাজের আগেই একজনের আসার কথা। কর্নেল সাহেবকে মন্ডা খাওয়াতে হবে। বুধবারে তাকে বাসায় পাওয়া যায়। এই খবরটা হয়তো প্রচার হয়ে গেছে। অনেকেই এই দিনে তার সঙ্গে দেখা করতে আসে। বেশিরভাগই আসে দুপুরে খাওয়ার সময়। আজ এসেছেন মুসলিম উদ্দিন সরকার, মোবারক হোসেনের ছোট মামা। তিনি টুকটাক ব্যবসা করেন, কোনো ব্যবসাই গোছাতে পারেন না। টাকা পয়সার টানাটানি হলেই ভাগ্নের কাছে টাকা ধার করতে আসেন। মোবারক হোসেন প্রতিবারই বিরক্ত হন, তবে প্রতিবারই কিছু না কিছু সাহায্য করেন। দুপুরে মোবারক হোসেন একা খেতে পছন্দ করেন। খাবার সময় কেউ সামনে থাকবে না, সবগুলি পদ হাতের কাছে সাজানো থাকবে। তিনি নিজের মতো ধীরে সুস্থে খাওয়া দাওয়া সারবেন। তার হাত ধোয়ার শব্দ শুনে একজন কেউ পিরিচে 2টা জর্দা দেয়া পান নিয়ে আসবে। আজ তাকে বাধ্য হয়ে ছোট মামাকে সঙ্গে নিয়ে খেতে বসতে হলো। ছোট মামা মুসলিম উদ্দিন সরকার ভাগ্নের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, তুই এমন বিরক্ত মুখ করে আমার দিকে তাকাচ্ছিস কি জন্যে? আজ টাকা ধার করতে আসি নাই। গন্ডগোলের বাজারে আমার ব্যবসা ভালো যাচ্ছে, ভালো পয়সা কামাচ্ছি। এখন আপনার কিসের ব্যবসা? লবণের ব্যবসা আর মোমবাতির ব্যবসা। কেরোসিনের ব্যবসাতেও নামবো। কেরোসিনের ব্যবসাতেও রমরমা ভাব। শুধু আল্লাহ আল্লাহ করতেছি, গন্ডগোল আরও কিছুদিন চলুক। 2 মাস চললেই আল্লাহর কাছে হাজার শুকুর। তুই রাজি থাকলে কেরোসিনের ব্যবসায় তোকে পার্টনার নিতে পারি। 50-50 শেয়ার করবি? পার্টনারশিপ ব্যবসা? না। আচ্ছা থাক, যে জন্যে এসেছি সেটা শোন। তোর বড় মেয়ের বিয়ে দিবি? মেয়ে ইন্টারমিডিয়েট দেবে, এখন বিয়ে দেয়া যায়। হাতে ভালো ছেলে আছে। মোবারক হোসেন কথা বলছেন না, শুনে যাচ্ছেন। খাওয়ার সময় কথা বলতে তার মোটেই ভালো লাগে না। ছেলে অত্যন্ত ভালো। এই ছেলে হাতছাড়া করলে আল্লাহ নারাজ হবেন। সুযোগ তো তাঁরই করে দেয়া। মোবারক হোসেন বললেন, ছেলে কি করে? ছেলে কিছু করে না, তবে ভবিষ্যতে বড় কিছু করবে ইনশাল্লাহ। মোবারক হোসেন বিরক্ত চোখে তাকালেন। কি সুন্দর বিয়ের প্রস্তাব! ছেলে কিছু করে না, তবে ভবিষ্যতে বড় কিছু করবে। মুসলিম উদ্দিন সরকার আগ্রহ নিয়ে বললেন, ছেলের বাবা মা নাই, মা জন্মের সময় মারা গেছেন।
বাবা মারা গেছেন ছেলের বয়স যখন 11। ছেলে নিজের চেষ্টায়, বন্ধুবান্ধবদের চেষ্টায় লেখাপড়া করেছে। মোবারক হোসেন কিছু বললেন না। কথা বলার কোনো মানে হয় না। পাত্র কিছু করে না, এতিম, এরপর আর কথা কি? তুই ছেলেটাকে একদিন দেখ। প্রয়োজন দেখি না। ছেলেটাকে দেখলে, তার সঙ্গে কথা বললে তোর ভালো লাগবে। ছেলে অত্যন্ত রূপবান। মোবারক হোসেন বললেন, অত্যন্ত রূপবানকে আমার দেখতেও ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। আমি তাকে আজ সন্ধ্যায় তোদের বাসায় আসতে বলেছি। কেন? তোদের সঙ্গে চা খাবে। মোবারক হোসেন অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, মামা শুনুন, এটা তো আপনার কেরোসিনের ব্যবসা না যে আপনি হঠাৎ কোনো এক ডিলারের কাছ থেকে 100 টিন কেরোসিন কিনে ফেললেন। আপনি কি মনে করে কারোর সঙ্গে আলোচনা না করে ছেলেকে রাতে চা খেতে বলেছেন? মুসলিম উদ্দিন সরকার বললেন, কারোর সঙ্গে আলোচনা করি নাই এটা তো ঠিক না। তোর স্ত্রীর সঙ্গে আলাপ করেছি, বৌমা খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছে। মোবারক হোসেন ঠান্ডা গলায় বললেন, আপনি অবশ্যই ছেলেকে না করে আসবেন। মুসলিম উদ্দিন বললেন, তুই শান্ত হ, হ্যাঁ তো রাগ করার কিছু হয় নাই। আমি বিকালের মধ্যেই নিজে গিয়ে না করে আসব। ভালো একটা ছেলে হাতছাড়া হয়ে গেল, এটাই একটা আফসোস। বড়শিতে মাছ মারার সময় মাঝে মাঝে খুব বড় মাছ বড়শি গিলে, তারপর সুতা ছিঁড়ে চলে যায়, তখন বর্ষেলের আফসোসের সীমা থাকে না। আমার সেরকম আফসোস হচ্ছে। এই মাছটা ছিল বিরাট কালবোস। কালবোস চিনিস? মোবারক হোসেন জবাব দিলেন না। তার খাওয়া শেষ হয়েছে। তিনি হাত মুখ ধুয়ে পান মুখে দিচ্ছেন। কালবোস হলো রুই এবং কাতলের সংকর। বাবা হলো রুই মাছ, মা হলো কাতল মাছ। অতি সুস্বাদু মাছ। একটাই সমস্যা, এরা বংশবিস্তার করতে পারে না। এই জন্যেই কালবোসের সংখ্যা এত কম, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। মামা, আমি কিছুক্ষণ রেস্ট নেব, ফ্যান ছেড়ে শুয়ে থাকব। আমিও চলে যাব, দেখি ছেলেকে পাই কিনা। সে থাকে পুরান ঢাকায়, গলির ভিতর গলি, তার ভিতর গলি। বাড়ি খুঁজে পাওয়াই সমস্যা। এক কামরার একটা ঘর ভাড়া করে থাকে। ঘরে ঢুকলে মনে হয় টিনের ট্রাঙ্কের ভেতর ঢুকে পড়েছি। মোবারক হোসেন শোবার ঘরের দিকে রওনা হলেন। মুসলিম উদ্দিন বললেন, ছেলের সম্পর্কে আসল কথাটাই তো তোকে বলা হয়নি। গল্প উপন্যাসে এক ধরনের ছেলের কথা থাকে, যারা জীবনে কোনো পরীক্ষায় সেকেন্ড হয় না, সেরকম ছেলে। ফিজিক্স অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইন্টারমিডিয়েটে ফার্স্ট, শুধু ম্যাট্রিকে সেকেন্ড হয়েছিল। ছেলের কোনো দাবি দাওয়া নাই, শুধু তাকে ক্যাশ 11,000 টাকা দিতে হবে। তার কিছু ঋণ আছে, সেই ঋণ শোধ করবে। ভবিষ্যতে এই ছেলে কি করবে চিন্তা কর। ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হয়ে ঢুকবে, কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে স্ত্রীকে নিয়ে চলে যাবে পিএইচডি করতে। ছেলেকে চা খেতে আসতে বলবো? মোবারক হোসেন চুপ করে আছেন। মুসলিম উদ্দিন বললেন, বলবো চা খেতে আসার জন্য? আসুক না, এসে চা খেয়ে যাক। কত লোকই তো তোর এখানে এসে চা নাস্তা খেয়ে যায়, তাতে অসুবিধা কি? সন্ধ্যার সময় আমি থাকবো না বাসায়। তাহলে একটু রাত করে আসতে বলি, আমাদের সঙ্গে রাতের খানা খাক। বলবো? বেচারা দিনের পর দিন হোটেলে খায়, একবার বাড়ির খাওয়া খেয়ে দেখুক খাওয়া কাকে বলে। মোবারক হোসেন হ্যাঁ না কিছুই বললেন না, ঘুমোতে চলে গেলেন। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। এটা খারাপ লক্ষণ। যখন প্রচণ্ড ঘুম পায় তখন বিছানায় যাওয়া মাত্র ঘুম কেটে যায়। কর্নেল সাহেবকে আজ আরও সুন্দর লাগছে। তিনি পরেছেন ফুল তোলা হাফ হাওয়াই শার্ট, সাদা রঙের উপর হালকা সবুজ ফুল, মাথায় লাল রঙের কাপড়ের ক্যাপ, চোখ যথারীতি কালো চশমায় ঢাকা। কর্নেল সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি একজন ট্যুরিস্ট।
সমুদ্র তীরের কোনো এক শহরে বেড়াতে এসেছেন। স্ত্রীকে হোটেলে রেখে জরুরি একটা মিটিং সারতে এসেছেন। মিটিং শেষ করেই স্ত্রীর কাছে যাবেন। তারা হাত ধরাধরি করে সমুদ্রের কাছে বেড়াতে যাবে। মিটিংয়ে মন বসছে না বলেই তিনি বারবার আঙুল দিয়ে টেবিলে ঠকঠক করছেন। ইন্সপেক্টর, তোমার এই মাটির হাঁড়িতে কি আছে? মুক্তাগাছার মন্ডা আপনার জন্যে আনিয়েছি। তোমার দেশের যে জিনিসটা তোমার সবচেয়ে প্রিয় সেটা? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এখন বলো, কেমন আছো? স্যার, ভালো আছি। আমি খবর নিয়েছি তুমি খুব ভালোভাবে তোমার ডিউটি পালন করছো। আমি তোমার উপর খুশি। ইউ আর এ গুড পাকিস্তানি অফিসার। থ্যাংক ইউ স্যার। তোমার সঙ্গে যে পিস্তলটা আছে সেটা আমি রেখে দেব। মোবারক হোসেন চিন্তিত গলায় বললেন, স্যার, আমাকে অফিসে হিসাব দিতে হবে। আপনার কাছে পিস্তল দিয়ে দিলে আমি বিপদে পড়ব। তোমাকে বিপদে ফেলতে চাই না। তুমি বরং আগামীকাল তোমার অফিসে পিস্তল জমা দিয়ে দেবে। জি আচ্ছা স্যার। তোমাদের এই পিস্তলগুলি পুরনো। ট্রিগার টিপলে অথচ দেখা গেল গুলি হলো না। আমি তোমাকে ভালো একটা পিস্তল দিব। মোবারক হোসেনের পেটে কেমন যেন শব্দ হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, পায়ের নিচটা অবশ হয়ে যাচ্ছে, এরকম অনুভূতি। মনে হচ্ছে তিনি চোরাবালিতে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে তার শরীর ডেবে যাচ্ছে। আশেপাশে কেউ নেই যে তাকে টেনে তুলবে। জোহর সাহেব অবশ্যই আছেন। তিনি আগের মতো মাথা নিচু করে সিগারেট টেনে যাচ্ছেন। কটা সিগারেট খাওয়া হয়েছে সেই হিসাব রাখা হয়নি। কর্নেল সাহেব যদি হঠাৎ জিজ্ঞেস করেন তাহলে তিনি জবাব দিতে পারবেন না। কর্নেল সাহেব নিশ্চয়ই খুব বিরক্ত হবেন। ইন্সপেক্টর। ইয়েস স্যার। তুমি হঠাৎ খুবই চিন্তিত হয়ে পড়েছ, কি জন্যে? স্যার, আমি চিন্তিত না। অবশ্যই তুমি চিন্তিত। তোমার কপাল ঘামছে। তুমি মনে মনে কি ধারণা করছো সেটা বলবো? তোমার ধারণা আমি নতুন পিস্তল দিয়ে তোমাকে নির্দেশ দিব, যাও শেখ মুজিবকে খুব কাছ থেকে গুলি করো। তোমার প্রতি এটাই হাইকমান্ডের নির্দেশ। তাই ভাবছ না? মোবারক হোসেন তাকালেন জোহর সাহেবের দিকে। তার ঠোঁটে চাপা হাসি। এই ভদ্রলোক কটা সিগারেট খেয়েছেন? কর্নেল সাহেব যদি সিগারেটের সংখ্যা জিজ্ঞেস করেন তাহলে বিপদে পড়ে যেতে হবে। হে আল্লাহ পাক, কর্নেল সাহেব আজ যেন সিগারেটের সংখ্যা না জিজ্ঞেস করেন। ইন্সপেক্টর। ইয়েস স্যার। আমরা এই ধরনের কোনো পরিকল্পনা করলেও করতে পারি। আততায়ীর হাতে শেখ মুজিবের মৃত্যু। দলপতি শেষ মানেই দল শেষ। তবে এ ধরনের পরিকল্পনা করা হলে তার দায়িত্ব আমরা তোমাকে দিব না। তুমি বাঙালি, কোনো বাঙালিকে আমরা বিশ্বাস করি না। তোমার হাতের টিপ কেমন তাও জানি না। ভালো হবার কথা না। আমাদের দরকার শার্প শুটার। বুঝতে পারছো? জি স্যার। কর্নেল সাহেব মাথা ঝাঁকালেন। পকেটে হাত দিয়ে সিগারেট বের করে ঠোঁটে দিলেন। সিগারেট ধরালেন না, তবে তিনি সিগারেটে টান দিচ্ছেন এবং ধোঁয়া ছাড়ার ভঙ্গি করছেন। এটা যেন এক ধরনের খেলা। ইন্সপেক্টর। ইয়েস স্যার। একটা শক্তিশালী বাঘ চুপচাপ বসে আছে। তোমরা বাঘটাকে খোঁচাচ্ছ, কাঠি দিয়ে খোঁচাচ্ছ, গায়ে পানি ঢেলে দিচ্ছ। বাঘটার কানের কাছে ক্রমাগত চিৎকার করছ, জয় বাংলা, জয় বাংলা। এই বাঘ তো অবশ্যই ঝাঁপ দিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জোহর, তুমি তাকে পিস্তল আর 6 রাউন্ড গুলি দিয়ে দাও। মিষ্টির জন্য ধন্যবাদ।
মোবারক হোসেন রাতে বাসায় ফিরলেন জ্বর নিয়ে, জ্বর এবং তীব্র মাথার যন্ত্রণা। মুসলিম উদ্দিন ছেলেটিকে নিয়ে এসেছেন। তার নাম নাইমুল। দেখে মনে হচ্ছে ছায়ার কচু গাছ, প্রাণহীন বিবর্ণ, লম্বাতেও বেশি। স্কুলে এই ছেলেকে নিশ্চয়ই তাল গাছ ডাকা হতো। মরিয়ম বেঁটে, এই তাল গাছের সঙ্গে মরিয়মকে একেবারেই মানাবে না। ছেলের চোখে মুখে উদ্ধত ভঙ্গি আছে, চোখে চোখ পড়ার পরেও চোখ নামিয়ে নিচ্ছে না, তাকিয়ে থাকছে। মোবারক হোসেন তাদের সঙ্গে খেতে বসলেন, কিন্তু কিছু খেতে পারলেন না। তার জ্বর বেড়েছে, পেটে মোচড় দিচ্ছে। তিনি খাওয়া ছেড়ে উঠে পড়লেন। মুসলিম উদ্দিন তখন তার ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, কিরে, ছেলেটাকে পছন্দ হয়েছে? তখন মোবারক হোসেন বললেন, ছেলে পছন্দ হয়নি, কিন্তু বিয়ের ব্যবস্থা করতে পারেন। ছেলের আত্মীয় স্বজনকে খবর দিন, ওদের সঙ্গে কথা বলেন। তবে আমাকে এইসবের মধ্যে জড়াবেন না। বিয়ের তারিখ ঠিক করে জানাবেন, আমি খরচ দিব। ছেলে ক্যাশ টাকা যেন কত চায়? 11,000। মোবারক হোসেন বললেন, 11,000 টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কবিতা একবার পড়লে অনেকক্ষণ মাথায় থাকে। কবিতার শব্দগুলি না থাকলেও ছন্দটা থাকে। ট্রেন চলে যাবার পরেও যেমন ট্রেনের ঝিকঝিক শব্দ মাথায় বাজতে থাকে, সেরকম এ ধরনের একটা ব্যাপার শাহেদের হয় তার বড় ভাইয়ের চিঠি পাওয়ার পর। চিঠিটা অনেকক্ষণ মাথায় থাকে। ইরতাজউদ্দিন চিঠি লেখেন রুল টানা কাগজে। সাদা কাগজে তার লাইন ঠিক থাকে না বলে তিনি সাদা কাগজে চিঠি লিখতে পারেন না। অক্ষরগুলি বড় বড় এবং স্পষ্ট। অক্ষর যেমন স্পষ্ট, চিঠির বক্তব্য স্পষ্ট। এই মানুষটার ভেতর কোনো অস্পষ্টতা নেই। শাহেদ তার বড় ভাইয়ের চিঠি গতকাল দুপুরে একবার পড়েছে, রাতে ঘুমোতে যাবার সময় একবার পড়েছে, এখন আরেক দুপুর। শাহেদ ঠিক করেছে আজ সারাদিনের জন্যেই সে বের হয়ে যাবে, ফিরবে সন্ধ্যার পর। এর মধ্যে একটা ফাঁক বের করে বড় ভাইজানকে লেখা চিঠিটা পোস্ট করে দেবে। বড় ভাইজান লিখেছেন, প্রিয় শাহেদ, আসমানি ও রুনি, 3 জনের নামে এক চিঠি। এই অদ্ভুত মানুষ শাহেদের বিয়ের পর কখনো শাহেদকে আলাদা করে চিঠি লিখেননি। রুনির জন্মের পর সব চিঠিতেই তারা 2 জন ছাড়াও রুনির নাম আছে। তোমাদের জন্যে অতীব দুশ্চিন্তায় আছি। সুদূর পল্লীগ্রামে আছি, শহরের অবস্থা বুঝিতে পারিতেছি না। লোকমুখে নানান খবরাদি পাই, কোনটা সত্য কোনটা মিথ্যা তা আলাদা করিতে পারি না। দুশ্চিন্তায় কালক্ষেপণ করি। প্রতি রাতেই আলাদা করিয়া তোমাদের 3 জনের জন্যে আল্লাহ পাকের নিকট দোয়া করি। তাহাতেও মন শান্ত হয় না। মন যে শান্ত হয় না তাহার প্রমাণ প্রায় প্রতি রাতেই তোমাদের নিয়ে আজে বাজে স্বপ্ন দেখি। একটি স্বপ্নে দেখিলাম তুমি মা রুনিকে কোলে নিয়া দৌড়াইতেছ। তোমার পাশে রুনির স্নেহময়ী মা আসমানি। তোমাদের পিছনে ভীষণ দর্শন একজন বলশালী পুরুষ বল্লম হাতে তোমাদের তাড়া করিতেছে। যে কোনো মুহূর্তে সে বল্লম নিক্ষেপ করিবে এমন অবস্থা। যদিও জানি স্বপ্ন মানব মনের দুশ্চিন্তার ফসল ছাড়া আর কিছুই না, তারপরেও চিন্তায় অস্থির হইয়াছি। এমন নজির আছে যে মহান আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আমাদের সাবধান করিতেছেন। ঘটনা যাহাই হোক, পত্র প্রাপ্তির 3 দিনের মাথায় তুমি অতি অবশ্যই সবাইকে নিয়ে চলিয়া আসিবা। ইহা তোমার প্রতি আমার আদেশ। আল্লাহ পাক তোমাদের সর্ববিপদ হইতে মুক্ত রাখুন, আমিন। ইতি ইরতাজউদ্দিন। বড় ভাইয়ের কাছে লেখা শাহেদের চিঠি খুবই সংক্ষিপ্ত। সে শুধু লিখেছে, ভাইজান আমরা আসছি, 1 সপ্তাহের মধ্যেই আসছি।